আজকের ভিডিওটি আমার সপ্তম শ্রেণীর বন্ধুদের জন্য। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের শিবতোষ মুখোপাধ্যায়ের লেখা তোমাদের যে কারদোর কদ্দূর প্রবন্ধটি রয়েছে সেই প্রবন্ধের হাতে কলমে অংশের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে। তোমাদের অন্যান্য ভিডিওগুলো তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। হাতে কলমে অংশের 1 নম্বরে দেখা রয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে রয়েছে উপনিষদে উক্ত চড়ৈবেতি শব্দের অর্থ এগিয়ে যাও। তারপর রয়েছে 2 নম্বরে পৃথিবী যে নিজের কক্ষপথে সূর্যের চারদিকে ঘোরে তা প্রথম বলেন কোপারনিকাস। 1-এর 3 নম্বরে রয়েছে ভাস্কো ডা গামা ছিলেন পর্তুগিজ। 1-এর 4 নম্বরে রয়েছে যে বৈজ্ঞানিক কারণে আপেল দৌড়ায় মাটির দিকে সেটি হলো মাধ্যাকর্ষণ। এটা তোমরা জানো, মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন আইজ্যাক নিউটন। 1-এর 5 নম্বরে রয়েছে আইনস্টাইন ছিলেন 19বিংশ শতাব্দীর মানুষ। এরপরে যে প্রশ্নটুকু রয়েছে প্রাণীমাত্রকেই খাবার সংগ্রহ করতে হয়, এই প্রশ্নটা এখানে নেই। এখানে যেহেতু এটা পিডিএফ তাই এখানে এটা কোনোভাবে চলে এসছে, তোমাদের বইতে দেখবে এটা নেই, এই প্রশ্নটা পরে আছে। এরপরে 2 নম্বরে রয়েছে শূন্যস্থান পূরণ করো। 2-এর 1-এ রয়েছে এফিট উড়বার সময় প্রতি সেকেন্ডে ড্যাশ বার ডানা নাড়ায়, এখানে হবে 400 বার ডানা নাড়ায়। 2-এর 2 নম্বরে রয়েছে গমন শক্তিকে বিচার করতে হয় সবসময় ড্যাশ হিসাব করে, দৈহিক ওজনের পরিমাপ হিসাব করে। এটা তোমাদের প্রবন্ধে রয়েছে, প্রবন্ধটা তোমরা ভালো করে পড়বে, দেখবে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। 2-এর 3 নম্বরে রয়েছে গোবি মরুভূমিতে ড্যাশ নামক এক হরিণ আছে, তাহলে গোবি মরুভূমিতে গ্যাজেলি নামক এক হরিণ আছে। 2-এর 4 নম্বরে রয়েছে ড্যাশ টার্নস প্রতি বছরে 11,000 মাইল একবার উড়ে আসে আবার পরে ফিরে যায়, এটা হবে মেরু প্রদেশের টার্নস। এরপরে শেষ যে প্রশ্নটি রয়েছে এটিপি এর পুরো কথাটি হলো, এটা হবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এরপরে 3 নম্বরে রয়েছে অতি সংক্ষিপ্ত আকারে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর খুব বেশি বড় হবে না, ছোট ছোট উত্তর লিখতে হবে। 3-এর 1 নম্বরে রয়েছে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম লেখো। উত্তরটা হবে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণী হলো অ্যামিবা ও প্যারামোসিয়াম। 3-এর 2 নম্বরে রয়েছে শামুক চলে যাবার সময় রেখে যায় জলীয় চিহ্ন, সেটি আসলে কি? উত্তরটা হবে শামুকের চলার পথে রেখে যাওয়া জলীয় চিহ্ন আসলে তাদের শরীর থেকে খরিত এক প্রকার রস, যা তাদের চলার পথ পিচ্ছিল করে তুলতে সাহায্য করে। এরপরে 3-এর 3 নম্বরে রয়েছে আমাদের নিজেদের শরীরের মধ্যে একরকম ভবঘুরে সেল আছে, সেলটিকে ভবঘুরে বলা হয়েছে কেন? উত্তরটা হবে ভবঘুরে শব্দের অর্থ হলো বিনা কাজে যে সর্বত্র ঘুরে বেড়াতে পারে, অর্থাৎ আমরা যারা পাগল তাদেরকে আমরা ভবঘুরে বলে থাকি। রক্তের শ্বেত রক্তকণিকা নামক সেলটি যেহেতু শরীরের মধ্যে এক জায়গা থেকে অন্য যে কোনো জায়গায় যেতে পারে তাই তাকে ভবঘুরে বলা হয়েছে। 3-এর 4 নম্বরে রয়েছে নানা জাতের খরগোশের মধ্যে গতির তারতম্য দেখা যায়, কয়েকটি খরগোশের জাতির নাম লেখো। উত্তরটা হবে মেরু খরগোশ, আলাস্কা খরগোশ, তুষার খরগোশ, কালোলেজ খরগোশ, ভারতীয় খরগোশ প্রভৃতি খরগোশের বিভিন্ন জাতির নাম। এরপরে 3-এর 5 নম্বরে দেখো রয়েছে কোনো কোনো পতঙ্গ উড়বার সময় তাদের ডানা প্রচণ্ড জোরে নাড়ে, তোমার চেনা কয়েকটি পতঙ্গের নাম লেখো, তাদের ছবি সংগ্রহ করে খাতায় লাগাও। এর উত্তরে আমরা লিখতে পারি আমার চেনা কয়েকটি পতঙ্গ হলো ফড়িং, প্রজাপতি, মশা, মাছি, মৌমাছি ইত্যাদি। আর এর ছবিগুলো এখানে লাগাতে বলেছে, মানে ছবিগুলো আঁকতে হবে, তাহলে সেগুলো এখানে আমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন আসে না, এখানে করতে বলেছে, এটা আমাদের দরকার নেই। 3-এর 6 নম্বরে রয়েছে কত সামুদ্রিক জীব গা ভাসিয়ে মাইলের পর মাইল পাড়ি দেয়, তার হিসাব আমরা রাখি না, কয়েকটি সামুদ্রিক জীবের নাম লেখো। উত্তরটা হবে কয়েকটি সামুদ্রিক জীবের নাম হলো অক্টোপাস, জেলিফিশ, তিমি, হাঙর, সিল প্রভৃতি। 3-এর 7 নম্বরে রয়েছে রক্ষে এই যে লেখক কোন বিষয়টিকে সৌভাগ্য বলে মনে করেছেন এবং কেন? উত্তরটা হবে আবির্ভাবের পর থেকে অ্যামিবা আজও স্লথ গতিতে এগিয়ে চলেছে, কখনো তার চলা থামায়নি, এই বিষয়টিকে লেখক সৌভাগ্য বলে মনে করেছেন, কারণ চলাই জীবন, থেমে যাওয়ার অর্থ মৃত্যু বা ধ্বংস। এরপরে 3-এর 8 নম্বর প্রশ্নটা রয়েছে প্যারামোসিয়াম কিভাবে চলাফেরা করে? উত্তরটা হবে অ্যামিবার মতোই একটি এককোষী জীব প্যারামোসিয়াম, এর সেলের চারদিকে ছোট ছোট চুলের মতো অসংখ্য গমনাঙ্গ থাকে,
এই গমনাঙ্গগুলিকে সিলিয়া বলা হয়। এইসব সিলিয়ার যথেচ্ছ ব্যবহারের ফলে প্যারামোসিয়াম জলের মধ্যে হাজার দাঁড়ে নৌকা চালানোর মতো এগোতে বা পিছোতে পারে। 9 নম্বরে রয়েছে প্যারামোসিয়াম ছাড়া দুটি এককোষী জীবের নাম লেখো। উত্তর হবে প্যারামোসিয়াম ছাড়া দুটি এককোষী জীবের নাম হলো অ্যামিবা ও ডায়াটম। 10 নম্বর প্রশ্নটা রয়েছে দেখো, তার চলাফেরার ভঙ্গিটি ভারী মজার। কার চলার ভঙ্গির কথা বলা হয়েছে তা মজার কিভাবে? উত্তরটা হবে এখানে অ্যামিবার চলার ভঙ্গির কথা বলা হয়েছে। অ্যামিবা নিজের দেহ বা সেল থেকে খানিকটা অংশকে ক্ষণিকের পা হিসাবে এগিয়ে দেয়, তারপর সেই দিকে সেলের মধ্যেকার প্রোটোপ্লাজমের বাকি অংশকে গড়িয়ে দেয়। এমনি করে মুহুর্মুহু ক্ষণিক পা বের হয় আর প্রোটোপ্লাজম সেই দিকে বয়ে যায়। এইভাবেই অ্যামিবা অত্যন্ত ধীরগতিতে সামনের দিকে এগিয়ে যায়। 11 নম্বর প্রশ্নটা রয়েছে গমনে সক্ষম গাছ ও গমনে অক্ষম প্রাণীর নাম লেখো। গমনে সক্ষম মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, সেটাকে গমন বলে। তাহলে এক জায়গা থেকে আমরা জানি সাধারণত যে গাছ চলাফেরা করতে পারে না, কিন্তু গমন করতে পারে এমন গাছও আছে পৃথিবীতে। সেরকম একটি গাছের নাম লিখতে বলা হয়েছে। এবং গমনে অক্ষম প্রাণী, আমরা জানি যে প্রাণীরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারে, কিন্তু কোন প্রাণী এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, এরকম একটি প্রাণীর এখানে নাম লিখতে বলা হয়েছে। উত্তরে আমরা লিখব গমনে সক্ষম একটি গাছ হলো ক্লামাইডোমোনাস এবং গমনে অক্ষম একটি প্রাণী হলো স্পঞ্জ, প্রবাল প্রভৃতি। 12 নম্বরে দেখো রয়েছে কয়েকটি হক জাতীয় পাখির নাম লেখো। এর উত্তরটি আমরা লিখব কয়েকটি হক জাতীয় পাখির নাম হলো ঈগল, চিল, বাজ, পেঁচা প্রভৃতি। 13 নম্বরে রয়েছে আফ্রিকার কি জাতীয় পাখি ওড়া ছেড়ে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে? উত্তরটা হবে আফ্রিকার ইন জাতীয় পাখি ওড়া ছেড়ে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে। 14 নম্বর প্রশ্নটা রয়েছে ক্রমবিকাশের পথ পরিক্রমায় ঘোড়ার আঙুলের কোন পরিবর্তন ঘটেছে? উত্তরে লিখবে ক্রমবিকাশের পথ পরিক্রমায় ঘোড়ার আঙুলের বিশেষ পরিবর্তন ঘটেছে। ঘোড়ার পূর্বপুরুষদের খুর ছিল না, তারা হাতে পায়ে 5 আঙুল বিশিষ্ট প্রাণী ছিল, কিন্তু ক্রমবিকাশের পথ পরিক্রমায় আস্তে আস্তে অন্য আঙুলগুলি অদৃশ্য হয়ে যায়, থেকে যায় শুধু মাঝের আঙুলটি, যাকে আমরা এখন খুর বলে জানি। 15 নম্বর যে প্রশ্নটা রয়েছে এটা হচ্ছে 3 শেষ প্রশ্ন। পাঠ্যাংশে রয়েছে এমন একটি নিশাচর প্রাণীর নাম লেখো। উত্তরটা হবে পাঠ্যাংশে রয়েছে এমন একটি নিশাচর প্রাণী হলো শিয়াল। অর্থাৎ নিশাচর মানে কি? নিশাচর মানে হচ্ছে রাত্রেবেলা যে চড়ে বেড়ায় এইরকম একটি প্রাণী। তারপরে 4 নম্বরে দেখো রয়েছে টিকা লেখো। অর্থাৎ এখানে যে টপিকগুলো দেওয়া রয়েছে এদের সম্পর্কে এখানে কয়েকজন ব্যক্তির নাম দেওয়া রয়েছে, এদের সম্পর্কে কয়েক লাইন লিখতে হবে, এটাই হচ্ছে টিকা। প্রথমে রয়েছে হিউয়েন সাং। এনার সম্পর্কে আমরা লিখব হিউয়েন সাং ছিলেন একজন চীনা পরিব্রাজক। চীন সম্রাট তাই সাংয়ের রাজত্বকালে চীন দেশ থেকে যাত্রা করে 629 খ্রিস্টাব্দে তিনি ভারতবর্ষে পৌঁছন। তিনি বৌদ্ধ তীর্থস্থানগুলি ভ্রমণ করেন। তিনি নালন্দাতে 5 বছর ছিলেন। তাঁর লেখা বইতে তখনকার ভারতবর্ষের এক দুর্লভ চিত্র পাওয়া যায়। এরপরে রয়েছে শ্রীজ্ঞান দীপঙ্কর। এনার সম্পর্কে আমরা লিখব 980 খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের ঢাকা বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামে শ্রীজ্ঞান দীপঙ্করের জন্ম হয়। অল্প বয়সে ইনি বৌদ্ধ ধর্মের বিভিন্ন শাস্ত্রে জ্ঞান অর্জন করেন। বাংলার রাজা মহিপালের অনুরোধে ইনি বিক্রমশীল মহাবিহারে অধ্যক্ষ পদে আসীন হয়েছিলেন। দীপঙ্করের অপর এক উপাধি হল অতীশ। তিনি তিব্বতী বৌদ্ধদের আহ্বানে তিব্বতে যান। শেষ জীবনটা তিনি তিব্বতেই কাটান। এরপরে রয়েছে ভাস্কো ডা গামা। এনার সম্পর্কে আমরা লিখব ভাস্কো ডা গামা ছিলেন এক দুঃসাহসী পর্তুগিজ নাবিক। তিনি 1497 খ্রিস্টাব্দে পর্তুগালের রাজধানী লিসবন থেকে একদল নাবিককে সঙ্গে নিয়ে ভারতবর্ষের খোঁজে জাহাজ নিয়ে অকুল সমুদ্রে পাড়ি দেন। 11 মাস জাহাজে থেকে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ ঘুরে 1498 সালের 20 মে ভারতের দক্ষিণ উপকূলের কালিকট বন্দরে এসে হাজির হন। তিনি মালাবার উপকূলে 6 মাস ছিলেন। ভারতের সঙ্গে পর্তুগালের বাণিজ্য সম্পর্ক প্রতিষ্ঠায় তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। এরপরে শেষে রয়েছে শঙ্করাচার্য। সুপ্রসিদ্ধ বেদান্ত ভাষ্যকার শঙ্করাচার্য আচার্য শঙ্কর নামে
সবিশেষ পরিচিত। বর্তমান কেরল রাজ্যের কালাদি গ্রামে 788 খ্রিস্টাব্দে তাঁর জন্ম হয়। অতি অল্প বয়সেই ইনি সংস্কৃত সাহিত্য ও বিভিন্ন শাস্ত্রে ব্যুৎপত্তি লাভ করেন। তিনি 4টি মঠ প্রতিষ্ঠা করেন, যা অদ্বৈত বেদান্ত দর্শনের ঐতিহাসিক বিকাশ, প্রসার ও পুনর্জাগরণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিল। এরপরে 5 নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। এই প্রশ্নগুলোর উত্তর একটু বড় বড় হবে। আর এখানে দেখো লাইন তুলে প্রশ্ন দেওয়া রয়েছে। এই প্রশ্নগুলো লেখার ক্ষেত্রে কিন্তু তোমাদের উৎস উল্লেখ করতে হবে, অর্থাৎ এই যে এখানে উদ্ধৃতিটি দেওয়া রয়েছে এটি কোথা থেকে নেওয়া হয়েছে, কোন লেখকের লেখা সেটা উল্লেখ করে তারপরে উত্তরটা লিখতে হবে। 5-এর 1 নম্বরে রয়েছে প্রাণী মাত্রকেই খাবার সংগ্রহ করতে হয়। গাছ কিভাবে না দৌড়ে তার খাবার সংগ্রহ করতে পারে? উত্তরে আমরা লিখব আলোচ্য অংশটি শিবতোষ মুখোপাধ্যায় রচিত কারদোর কদ্দুর প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। গাছ দৌড়োয় না, এক জায়গায় বসে বসেই গাছ তার খাবার তৈরি করতে পারে। তারা মাটির নিচ থেকে শিকড়ের সাহায্যে জল সংগ্রহ করে। গাছের পাতায় ক্লোরোফিল থাকে। এই ক্লোরোফিল সূর্যের আলোর উপস্থিতিতে বাতাসের কার্বন ডাই অক্সাইডের সাহায্যে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় গাছের খাদ্য প্রস্তুত করে। 5-এর 2 নম্বরে রয়েছে প্রবন্ধে লেখক জানিয়েছেন যে খাবার সংগ্রহের কারণেই প্রাণীরা এক জায়গায় স্থাণু না হয়ে দিকে দিকে পরিভ্রমণ করে। তুমি কি এই মতটিকে সমর্থন করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। উত্তরটা আমরা লিখব উদ্ভিদরা এক জায়গায় দাঁড়িয়ে নিজেদের খাবার তৈরি করতে পারে। প্রাণীরা তা পারে না বলে তাদের এক জায়গায় স্থির থাকলে চলে না। খাবার সংগ্রহের তাগিদে তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে বেড়াতে হয়। যদিও খাবার সন্ধান ছাড়াও তারা বাসস্থানের সন্ধান, আত্মরক্ষা বা বংশবিস্তারের জন্য পরিভ্রমণ করে, তবুও খাদ্য সন্ধানই তাদের পরিভ্রমণের মূল কারণ। সুতরাং লেখকের মন্তব্যটি সম্পূর্ণ সমর্থনযোগ্য। 5-এর 3 নম্বরে রয়েছে, এরপরে দেখো গমনাগমনের প্রকৃত মাধুর্যটা আমাদের চোখে পড়ে সাধারণত উচ্চতর প্রাণীর মধ্যে। পাঠ্যাংশে উচ্চতর প্রাণীদের গমনাগমনের মাধুর্য কিভাবে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। তাহলে আমরা প্রথমে এর উৎস উল্লেখ করব। আলোচ্য অংশটি প্রাবন্ধিক শিবতোষ মুখোপাধ্যায় রচিত কারদোর কদ্দুর প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে। উত্তরে আমরা লিখব উচ্চতর প্রাণী বলতে এখানে সামুদ্রিক জীব, পতঙ্গ, শামুক, চিংড়ি সহ পাখি ও জন্তু জানোয়ারকে বোঝানো হয়েছে। শেষে শ্রেষ্ঠ প্রাণী মানুষের কথাও বলা হয়েছে। সামুদ্রিক জীব সমুদ্র স্রোতে গা ভাসিয়ে পাড়ি দেয় মাইলের পর মাইল। চিংড়ি চলে দাঁড়া নাড়িয়ে। কোনো কোনো পতঙ্গ ওড়বার সময় প্রচণ্ড জোরে ডানা নাড়ায়। শামুক চলে তাদের একটা মাত্র মাংসপুরু পা দিয়ে জলীয় চিহ্ন রেখে। আবার উচ্চতর জীবেদের মধ্যে গমন শক্তিরও অনেক পার্থক্য আছে। কোনো কোনো জন্তু তাদের দেহের ভারী ওজন সত্ত্বেও তীব্র বেগে চলে। অত্যাধিক ওজন বিশিষ্ট গ্যাজলি, এন্টিলোপ প্রজাতির হরিণ তীব্র বেগে দৌড়ায়। হালকা কোনো পাখি হাওয়ায় তীরের বেগে ছুটে চলে। বেজায় ওজন নিয়ে কাদা ভেঙে হিপো চলে থপথপ করে। লেখক বিভিন্ন প্রাণীর বৈচিত্র্যে ভরা এই গমনাগমনের প্রকৃত মাধুর্যই তার লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন। 5-এর 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে, এ পথে আমি যে গেছি রবীন্দ্রসঙ্গীতের অনুষঙ্গটি পাঠ্যাংশে কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে? উত্তরে লিখব আলোচ্য অংশটি প্রাবন্ধিক শিবতোষ মুখোপাধ্যায় রচিত কারদোর কদ্দুর প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে। বাগানের শামুকদের চলা দেখে রবীন্দ্রনাথের গানের প্রসঙ্গটি এসেছে। বাগানের শামুকরা চলে তাদের একখানা মাংসল পা দিয়ে। চলে যাওয়ার সময় তারা তাদের চলার পথে জলীয় পদচিহ্ন রেখে যায়। এই চিহ্নের উল্লেখ প্রসঙ্গেই লেখকের রবীন্দ্রসঙ্গীতের এই লাইনটি মনে পড়েছে। 5-এর 5 নম্বর যে প্রশ্নটা রয়েছে, এরকম মনে করলে ভুল হবে। কোন দুটি বিষয়ের ভুল সপক্ষে এমন মন্তব্য করা হয়েছে? উত্তরটা লিখব আলোচ্য অংশটি শিবতোষ মুখোপাধ্যায় রচিত কারদোর কদ্দুর প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে। কোনো হালকা পাখির হাওয়ায় তীরের মতো ছুটে চলে যাওয়া আর বেজায় ওজন নিয়ে একখানা হিপো বা জলহস্তির কাদা ভেঙে থপথপ করে এগিয়ে যাওয়া একই রকম, একথা মনে করলে ভুল হবে। এই দুপ্রকার প্রাণীর গমন প্রসঙ্গে উপরোক্ত মন্তব্যটি করা হয়েছে।
প্রকৃতপক্ষে গমন শক্তি বিচারের ক্ষেত্রে কেবল অতিক্রান্ত দূরত্বের কথা মাথায় রাখলেই চলে না, বিচার করে দেখতে হয় তাদের দৈহিক ওজনের বিষয়টিও। 5-এর 6 নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো, উচ্চতর জীবদের পেশি কাজ করার ক্ষেত্রে কিভাবে শক্তি উৎপাদিত হয়? উত্তরে আমরা লিখব, উচ্চতর জীবরা পেশির সঞ্চালনের সাহায্যে পা নাড়াতে পারে। যখন পেশি কাজ করে তখন এডিনোসিন ট্রাইফসফেট নামক রাসায়নিক পদার্থের ক্রিয়ার ফলে শক্তি উৎপন্ন হয়। 5-এর 7 নম্বরে রয়েছে, ক্রমবিকাশের ইতিহাসে জানা যায়। এ প্রসঙ্গে লেখক কোন তথ্যের অবতারণা করেছেন? তাহলে প্রথমে আমরা লিখব, আলোচ্য অংশটি প্রাবন্ধিক শিবতোষ মুখোপাধ্যায় রচিত কারদোর কদ্দুর প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে। ক্রমবিকাশের ইতিহাসে জানা যায় ঘোড়ার পূর্বপুরুষদের এখনকার মতো খুর ছিল না, তাদের পায়ে ছিল 5টা করে আঙুল, কিন্তু ক্রমবিকাশের পথ পরিক্রমায় আস্তে আস্তে অন্য আঙুলগুলি অদৃশ্য হয়ে যায়, থেকে যায় শুধু মাঝের আঙুলটি, যাকে আমরা খুর বলে জানি। 5-এর 8 নম্বরে রয়েছে, মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন এমন কয়েকজন মানুষের কথা লেখো যাদের শারীরিক অসুবিধা থাকলেও মনের দৌড়ে সত্যিই তারা প্রকৃত চ্যাম্পিয়ন হয়ে উঠেছে। এই প্রশ্নটার উত্তরে আমরা কয়েকজন যারা নাকি শারীরিক দিক থেকে অক্ষম এরকম কয়েকজন ব্যক্তির নাম আমরা এখানে উল্লেখ করে তাদের সম্পর্কে লিখব। প্রথমে লিখব মার্লে রুনিয়ান। বিখ্যাত দৌড়বিদ মার্লে রুনিয়ান অন্ধ হওয়া সত্ত্বেও 5000 মিটার দৌড়ে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিলেন। তারপরে লিখব ক্রিস্টি ব্রাউন। বিখ্যাত আইরিশ লেখক ক্রিস্টি ব্রাউন পক্ষাঘাত আক্রান্ত ছিলেন, তা সত্ত্বেও তিনি নিজের পায়ের সাহায্যে আত্মজীবনী লেখেন। তারপরে আমরা লিখব হেলেন কেলার। ইনি ছিলেন অন্ধ ও বধির হেলেন কেলার সমস্ত প্রতিবন্ধকতা অতিক্রম করে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন। 5-এর 9 নম্বর প্রশ্নটা রয়েছে, মানুষ এখন শুধু নিজে চলেই ক্ষান্ত নয়, নিজের চলা ছাড়া বর্তমানে মানুষ কি কি জিনিস চালাতে সক্ষম? আলোচ্য অংশটি প্রাবন্ধিক শিবতোষ মুখোপাধ্যায় রচিত কারদোর কদ্দুর প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে। মানুষ এখন শুধু নিজে চলেই ক্ষান্ত নয়, সে অন্য সব কিছুই চালাতে সমান উৎসুক। সে এখন জলে চালাচ্ছে জাহাজ, স্থলে চালাচ্ছে বিভিন্ন ধরনের যানবাহন এবং রেলপথে রেল চালিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটছে। আকাশপথে মানুষ চালাচ্ছে প্লেন ও জেট। এমনিভাবে 10 দিনের পথ সে 1 ঘন্টায় কিংবা কয়েক মিনিটে পাড়ি দিচ্ছে। মানুষ এখন আকাশটাকে ঘোড়দৌড়ের ময়দান করে তুলেছে। 5-এর 10 নম্বর প্রশ্নটা রয়েছে, এখন মানুষ আকাশটাকে নতুন করে ঘোড়াদৌড়ের মাঠ করে তুলেছে। মানুষের মহাকাশ অভিযানের সাম্প্রতিকতম সাফল্য নিয়ে প্রিয় বন্ধুকে একটা চিঠি লেখো। তাহলে চিঠি যদি তোমাদের সিলেবাসে থাকে তবেই আসবে। এখানে আমরা এই চিঠিটা নিয়ে আলোচনা করব না, কারণ প্রশ্নের মধ্যে এরকম চিঠি লেখার প্রশ্ন যদি তোমাদের সিলেবাসে থাকে চিঠি, তবে চিঠিটা আলাদা করে আসবে, এরকমভাবে আসবে না। 5-এর 11 নম্বরে আছে, এ যাত্রা তোমার থামাও। লেখক কাকে একথা বলেছেন? এর কোন উত্তর তিনি কিভাবে পেয়েছেন? আলোচ্য অংশটি প্রাবন্ধিক শিবতোষ মুখোপাধ্যায় রচিত কারদোর কদ্দুর প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে। লেখক একথা পাগলের মতো হনহনিয়ে ছুটে চলা পৃথিবীকে বলেছেন। লেখক এর উত্তর পেয়েছেন দক্ষিণা বাতাসের কাছ থেকে। পৃথিবী তার দক্ষিণা বাতাসের ভিতর দিয়ে লেখকের কানে কানে জানিয়েছেন, থামা মানে জীবনের শেষ, যতদিন আছো ততদিন চলো, দৌড়ো, দাঁড়িও না, শাশ্বত সত্যের দিকে যাওয়ার গতি বন্ধ করো না। চড়ইবেতি, এই চড়ইবেতি মানে হচ্ছে এগিয়ে চলো, থেমে যেও না। এরপরে একেবারে শেষে দেখো এখানে শিবতোষ মুখোপাধ্যায়ের একটু জীবনী দেওয়া রয়েছে, এই জীবনীটা তোমরা এখান থেকে একটু পড়ে নেবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। এখানে কারদোর কদ্দুর যে প্রবন্ধটি তোমাদের রয়েছে সেই প্রবন্ধের হাতে কলমে অংশের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।